নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস আলোর ঠিকানা। আজ শোনাচ্ছি উপন্যাসটির তৃতীয় পর্ব। আপিসে ঢুকে দেখি সুবলদার ঘরে সকলে বসে। মেজদা ছোটদা বাদে মিতা দত্তও আছে সেখানে। সঙ্গে শুদ্ধ অধিকারীকে দেখে মিতা দত্ত যেন অপ্রত্যাশিত কাউকে দেখল। হাসি মুখে দুহাত জুড়ে সে তাকে নমস্কার জানালো। জবাবে সেও হাসি মুখেই মাথা ঝাঁকালো। সুবলদা উদ্গ্রীব, কি করে এলে? হলো কিছু? ফাইলটা টেবিলে রেখে শুদ্ধ অধিকারীর পাশের চেয়ারটা টেনে বসলাম। হলো বলে মিতা দত্তের দিকে তাকালাম। এই তাকানোর অর্থ স্পষ্ট। মিতা হাতের কাগজ নিয়ে উঠে চলে গেল। এবারে ধীরে সুস্থে বললাম, প্ল্যান স্যাংশন করে দিয়েছে, কিন্তু আমার দ্বারা কিছু হয়নি। ম্যানেজিং ডিরেক্টরের নির্দেশে আমাদের কাজ আটকে রাখা হয়েছিল। শুদ্ধবাবু ম্যানেজিং ডিরেক্টরকে একটা টেলিফোন করেই সব ঠিক করে দিয়েছেন। সুবলদা, মেজদা, ছোটদা তিনজনেরই উদ্ভাসিত দৃষ্টি শুদ্ধ অধিকারীর দিকে। আমি বললাম, উপকার করে শুদ্ধবাবু নিজের পাপের প্রায়শ্চিত্ত করেছেন। ওদের কাগজে সেই রিপোর্টটা যত্ন করে উনি লিখেছিলেন, আর বেশ জেনে শুনেই লিখেছিলেন। ঘরের তিনজন হতভম্ব, কিন্তু তক্ষুনি আমার মনে হলো মাথা একটু পিছনের দিকে সরিয়ে হাসি মুখেই শুদ্ধ অধিকারী ওই তিনজনের দিকে চেয়ে কি যেন ইশারা করল। সঙ্গে সঙ্গে আমি তার দিকে ঘুরে তাকালাম। তার চোখে মুখে কৌতুকের বান ডেকেছে যেন। বলে উঠল, ওই রিপোর্ট লেখার ফলে সাসপেন্ড হয়ে বেচারা সঞ্জীব বোস আমার পিছনে ঘুরে ঘুরে জুতো ক্ষয় করে ফেলল। আচ্ছা, তোমরাই বলো সুবলদা, ওই ম্যানেজিং ডিরেক্টরকে ঘায়েল করে কার্যোদ্ধারের পরেও কারোর মুখে হাসির বদলে রাগ দেখলে আরো একটু রাগাতে ইচ্ছে করে কিনা? সুবলদা, মেজদা, ছোটদা সকলেই মুখ টিপে হাসতে লাগলো, যেন ভারী কৌতুকের ব্যাপার কিছু ঘটেছে। এরপর এমন কিছু বলে বসতে পারি যার ফলে নিজের মর্যাদায় ক্ষুণ্ণ হতে পারে। আর একটি কথাও না বলে সোজা নিজের ঘরে চলে এলাম আমি। তার আধ ঘন্টা বাদে সেই রকমই চক্ষুশূল হাসি মুখে সে আমার ঘরে এসে উপস্থিত। ওধারের কোণে মিতা দত্তর টেবিল। এক পলক তাকে দেখে নিয়ে আমার টেবিলের আরো কাছে এসে চাপা গলায় সবিনয় বলল, গাড়িতে আপনাকে যা বলেছিলাম সেটাই সত্যি কথা। রিপোর্ট আমি লিখেছিলাম, কিন্তু দোহাই আপনার, দয়া করে এবার ঠিক ক্ষমা করে নিন। এ নিয়ে আর আমাকে ফাঁসাবেন না। আমার মানসিক ধৈর্য কোন পর্যায়ে বিলম্বিত হতে চলেছে সেটা অনুমান সাপেক্ষ। তার এই সাদা মুখ দু চোখে ফালা ফালা করে দেওয়ার চেষ্টা আমার। সেটা পারার আগেই মিতা দত্তর দিকে ফিরল সে। অন্তরঙ্গ সুরে জিজ্ঞাসা করল, মিতা বৌদির খবর ভালো তো? আমি লক্ষ্য করলাম সংকোচ আর সলজ্জ বিড়ম্বনায় মিতা দত্ত চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে মাথা নাড়ল। তারপর জিজ্ঞাসা করল, আপনি ভালো আছেন? খুব। আচ্ছা, চলি ভাই। ব্যস্তভাবে বেরিয়ে গেল। দ্বিধা কাটিয়ে মিতা জিজ্ঞাসা করল, কি হয়েছে দীপুদি? মিতার সঙ্গে সম্প্রতি অন্তরঙ্গ সম্পর্ক আমারও। ওকে ভালোই লাগে, তবু বিরক্তি চেপে জবাব দিলাম, কিছু না। একটু চুপ করে থেকে জিজ্ঞাসা করলাম, একে তুমি চেনো কি করে? মিনমিন করে মিতা জবাব দিল, সুবলদার সঙ্গে আগে মাঝে মাঝে আমাদের বাড়ি আসতেন, ভারী ভালো লোক। মিতার সার্টিফিকেট শুনে আর এক প্রস্ত রাগ চাপতে হলো। লোকটার আনাগোনা আর অত্যাচার বেড়েই চলল এরপর, শুধু আপিসে নয়, বাড়িতেও। তাকে দেখলে বড়মার গম্ভীর মুখে হাসি ধরে না। আমার মুশকিল, তার এই ঘন ঘন আনাগোনাটাকে অত্যাচার বলে ভাবে না। উল্টে এই পরিবারের আর আমাদের ব্যবসার একজন অন্তরঙ্গ শুভার্থী বলেই সকলে ভাবে তাকে। বড় বড় দু তিনটে নতুন পার্টির সঙ্গে যে যোগাযোগ করে দিয়েছে সে, তাও সত্যি কথা। তবু এই লোককে বরদাস্ত করা দিনে দিনে কঠিন হয়ে পড়েছিল আমার পক্ষে, কারণ আমার প্রতি তার ব্যবহার ক্রমে বেপরোয়া হয়ে উঠছিল, আর তার আড়ালে তার উদ্দেশ্যটাও অনাবৃত হয়ে পড়েছিল। এদিকে কদিন ধরে সুবলদার একটা ইচ্ছে আমি টের পাচ্ছি। তার প্রস্তাব, শুদ্ধ অধিকারীর মতো এমন এক করিতকর্মা মানুষকে অবিলম্বে আমাদের ফার্মের একজন করে নেওয়া উচিত।
তারও আপত্তি হবে না, বরং সাগ্রহেই আসবে। চাকরির বাইরে বাড়তি কিছু লাভের সম্ভাবনা না থাকলে কতদিন আর আমাদের হয়ে সে কাজ করবে? কাগজের রাজ্যে যত কদরই থাক তার, মাইনে তো এমন কিছু বেশি নয়। যে দিনকাল পড়েছে, বাড়তি রোজগার সকলকেই করতে হয়। বৈষয়িক ব্যাপারে লোকটার সেই রকমেরই কিছু উদ্দেশ্য বলে আমার ধারণা। কিন্তু আমি বাধা দিয়েছি, বলেছি, কাজ যদি করে দেয় বাড়তি যা তার প্রাপ্য দাও, তাহলে কোম্পানির মালিকানার মতো টাকা টানার কি দরকার? তাছাড়া এর আসল মালিক তো এখনো পর্যন্ত বড় মা, কারণ আমি কিছু ভাগাভাগির কথা ওঠে কি করে? সুবলদা বলল, আজ হোক কাল হোক সে কথা উঠবেই। আমি তখনকার ব্যবস্থার কথাই বলছি। সুবলদার এই উক্তিও কেন যে আমার ভালো লাগলো না ঠিক জানি না। সঠিক আভাস পেলাম আরো দিন কয়েক বাদে। সকলের আড়ালে সুবলদাই আমাকে জানালো, মালিকানার ব্যাপারে ব্যবসাটাকে একটা লেখাপড়ার আওতায় এনে ফেলার বাসনা আপাতত মেজদার তো বটেই, ছোটদারও। বুঝলাম পরামর্শটা এসেছে মেজদার অ্যাটর্নি শ্বশুরের কাছ থেকে। মেজদার আসল মুরব্বী তো বলতে গেলে সেই ভদ্রলোকই, ছোটদারও। আমি বললাম, ছোটদার সে বাড়ির সঙ্গে এখন খুব একটা যোগাযোগ দেখিনি। সুবলদা জবাব দিল, বাড়িতে দেখো না, কিন্তু বাইরে যোগাযোগটা আরো বেড়েছে বই কমেনি। অ্যাটর্নি শ্বশুরের ধারণা মাসিমার শরীর যেরকম ঘন ঘন খারাপ হচ্ছে, লেখাপড়া একটা হয়ে যাওয়াই উচিত। শুদ্ধ অধিকারীকে ব্যবসায় ঢোকাতে প্রদীপ সুদীপের খুব আপত্তি নেই, তারা তাকে পছন্দই করে, কিন্তু অ্যাটর্নি শ্বশুরের সায় নেই বলেই পারছে না। এই একটি ব্যাপারে অন্তত মেজদার অ্যাটর্নি শ্বশুরের মতামতটাকে মনে মনে আমিও সমর্থন করলাম। কিন্তু শুদ্ধ অধিকারীকে কোম্পানিতে আনার প্রসঙ্গে সুবলদার অত আগ্রহ দেখেই মুখে কিছু বললাম না। সে ব্যাপারে সব থেকে বড় ধাক্কাটা যে আমার কাছ থেকেই আসবে সুবলদা তা জানে। তার পীড়াপিড়ি বাড়তেই লাগলো। এই কারণে কিনা জানি না, আমি লক্ষ্য করছি মেজদা আর ছোটদার সঙ্গে কোম্পানির কাজ নিয়েও সুবলদার সঙ্গে মতান্তর ঘটছে। আগে যে ব্যাপারে চোখ বুজে তারা সুবলদার কথায় সায় দিত, এখন সেসব নিয়েও তারা এটা সেটা বলছে। সুবলদা বুদ্ধিমান লোক, কিন্তু মনে মনে বেজার যে হয় তা বেশ বুঝতে পারি। ফলে মেজদা আর ছোটদার উপর ভয়ানক রাগ হয় আমার, কিন্তু এ নিয়ে কথা তুললেই কথা বাড়বে ভেবে মুখে কিছু বলি না। শ্বশুর বা ভাবি শ্বশুরের এমন দাস হতেও আর আমি কাউকে দেখিনি। এর মধ্যে একদিন মেজাজ যখন আমার সপ্তমে চড়া, বড়মার মুখের একটা কথা শুনে বিলক্ষণ চিন্তায় পড়ে গেলাম আমি। বড়মার আবারও হঠাৎ শরীর খারাপ হয়ে পড়েছিল। তবু বিকেলে একটা কাজে বেরুতে হয়েছিল আমাকে। সন্ধ্যার সময় ফিরে দেখি বড়মার ঘরে বেশ জমাটি আড্ডা বসেছে। ঘরে আছে মেজদা, ছোটদা, সুবলদা, মাধুরী আর শুদ্ধ অধিকারী। আমি ঘরে পা দিতেই শেষের জন আমার দিকে চেয়ে প্রায় চোখ পাকিয়ে বলল, এই যে, এবার থেকে আমি তোমাকে দীপু বলে ডাকবো, বুঝলে? হার ম্যাজিস্ট্রেট হুকুম হয়ে গেছে, আর আমি তোমার গম্ভীর মুখের পরোয়া করি না। এক আমি ছাড়া ঘরের সকলেই হেসে উঠল। বড়মা ঈষৎ বিব্রত মুখে আমার দিকে চোখ ফিরিয়ে হুকুমের তাৎপর্য জানালো। সেই থেকে দীপিকা দেবী দীপিকা দেবী শুনে শুনে কান ঝালাপালা। কেন, দীপু বললেই তো হয়। আমি গম্ভীর মুখে এই বড়মাকে জিজ্ঞাসা করলাম, আজও তোমার ফলের ঝুড়ি এসেছে? তোর যেমন কথা, তুই আবার দে পাগলকে উস্কে। শুদ্ধ অধিকারী বলল, কিন্তু আসল কথাটা ফয়সালা হলো না। আমি নাম ধরে ডাকলে বা তুমি বললে তোমার আপত্তি আছে কি না? মুখের উপর ঝাঁঝিয়ে উঠলাম, আছে। কেন? আমি তো তোমাকে এইটুকু ফ্রক পরা দেখেছি। চোখে চোখ রেখে জবাব দিলাম, আমিও হাফ প্যান্ট পরা দেখেছি। শুদ্ধ অধিকারী গম্ভীর। বেশ, একটা কনস্ট্রাকটিভ সলিউশনে আসা যাক তাহলে। দুজনেরই দুজনকে তুমি তুমি বলার অধিকার থাকলো। মোট কথা, মাসিমার আদেশ আমি অমান্য করতে পারবো না। এবারে পালাই মাসিমা, এরপর আমার কপালে দুর্ভোগ আছে। হাসতে হাসতে উঠে চলে গেল, আর তার সঙ্গে সঙ্গে বড়মার ঘরের আসরও ভাঙল। যে যার কাজে অজুহাতে সরে পড়ল। আমার মেজাজ তিরিক্ষি তখনও। বড়মার কাছে এসে তিক্ত বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলাম, এই লোকটাকে তুমি এত প্রশ্রয় দাও কেন? তেমনি বিরক্ত মুখে বড়মা বলে উঠল, তোরই বা ওর উপর এত রাগ কেন? সোনার টুকরো ছেলে, দেখলে চোখ জুড়োয়। ওর বাবার কথা যখন বলে, কান পেতে শুনতে ইচ্ছে করে।
ওই বাবার কথা বলেই যে তোমাকে ভোলায় তাও বুঝতে পারো না? শোনো কথা, আমাকেও ভোলাতে যাবে কেন? কেন সেটা মুখের ওপর বলতে গিয়েও বলা গেল না। রাগ করেই ঘর ছেড়ে যাচ্ছিলাম, বড়মা বাধা দিল। শোন, সবসময় খামোকা রাগ করিস কেন? এদিকে আয়, কথা আছে। মুহূর্তের মধ্যেই বড়মাকে চিন্তিত দেখলাম বেশ। কাছে এসে দাঁড়াতে একটু চুপ করে থেকে জিজ্ঞাসা করলো, এদিকের ব্যাপার শুনেছিস কিছু? কি ব্যাপার না বুঝে জিজ্ঞাসু আমি। বড়মা আস্তে আস্তে বলল, সুদীপ প্রদীপের ইচ্ছে আমি এবারে উইল করি একটা। আসল ইচ্ছেটা সুদীপের শ্বশুরের। সুবলের কর্তৃত্ব দেখেই তার হয়তো ভাবনা ধরেছে পাছে আমি তাকে ব্যবসার সমান অংশ দিয়ে যাই। শোনা মাত্র আমার মাথায় চকিতে একটা চিন্তা খেলে গেল। মেজদার শ্বশুরের ভাবনা হয়তো আমাকে নিয়েও, কিন্তু বড়মা সে কথাটা মুখ ফুটে বলতে পারছে না। মাধুরী আমাকে দুচক্ষে দেখতে পারে না, তার বাবারও আমাকে স্নেহ করার কারণ নেই। যাক, নিজের সমস্যা নিয়ে আমার একটুও চিন্তার কারণ নেই। বড়মা থাকতে আমার সম্পর্কে কেউ কিছু বলতেই সাহস করবে না। সুবলদার সঙ্গে মেজদার ছোটদার ব্যবহার বদলাচ্ছে কেন, তার সঠিক হদিশ পাওয়া গেল না। সেইটাই দুশ্চিন্তার কারণ। জিজ্ঞাসা করলাম, তোমাকে কে বলল? সুবল। ওকে নিয়েই যে ওদের সমস্যা সেটা বুঝতে পারেনি বোধহয়। ওরও মতে উইল একটা করা দরকার, আর শুদ্ধকেও এই ব্যবসায় টেনে নেওয়া ভালো। সব দিকেই নাকি ভালো হবে তাতে। শেষের প্রসঙ্গ শুনে সুবলদার ওপরেই রাগ হয়ে গেল আমার। আবার মনে হলো মেজদা ছোটদার মতলব বুঝেছে বলেই হয়তো সুবলদা নিজের দলের একজনকে ক্ষমতা দিয়ে ঢোকাতে চায়। এই যদি তার সত্যিকারের ভয় হয়ে থাকে তো সুবলদারও বড়মাকে চিনতে বাকি। মন থেকে গোটা ব্যাপারটা ঝেড়ে ফেলতে চেষ্টা করে বললাম, আমার মতে আপাতত তুমি নিজের শরীরটাকে চাঙ্গা করে তুলতে চেষ্টা করো, তার বেশি আর কিছু ভাবার দরকার নেই। কিন্তু ভাবনার ব্যাপারটা পুষ্ট হয়ে উঠতে লাগলো অন্য দিক ধরে। শুদ্ধ অধিকারীর আনাগোনা নৈমিত্তিক পর্যায়ে দাঁড়ালো। তার কাগজের আপিস বিকেলের দিকে, তাও সে আপিস কতক্ষণ করে সেই জানে। এদিকে সকালে তার আমাদের আপিসে নিয়মিত হাজিরা পড়তে লাগলো। আর সুবলদা যে ফাঁকতালে তার কাঁধে এক একটা বড় রকমের দায়িত্ব চাপাচ্ছে তাও লক্ষ্য করছি আমি। ইচ্ছে থাক আর না থাক তার সামনে সুবলদাকে বাধাও দিতে পারে না দাদারা। তাছাড়া লোকটার কাজের ক্ষমতা অস্বীকার করতে পারে না বলে ভিতরে ভিতরে একটু সমীহও করে হয়তো। কিন্তু তার প্রতিদিনের আনাগোনাটা আমার অসহ্য হয়ে উঠেছে। আপিসে রীতিমতো একটা মর্যাদা আছে আমার, সেটা যেন ধুলোয় লুটিয়ে দেওয়ার মতলব তার। মিতার সামনে, অন্য মেয়েদের সামনেও হালকা হাসি ঠিসারা করে বসে। আমার সিদ্ধান্তগুলো কি করে নাকচ করা যায় মাথা খাটিয়ে সেই ফিকির বার করতে চেষ্টা করে। এক এক সময় মনে হয় বাড়তি রোজগারের আশাতেই তার এত কাজ দেখাবার লোভ। আবার মাঝে মাঝে মনে হয় তা নয়, আরো কিছু মতলব আছে তার। এদিকে বড়মা তার উপর যেরকম খুশি দিনকে দিন, সেটাও ভাবনার কারণ। তার কাগজের দক্ষতার গল্প সুবলদাই বড়মাকে ফলাও করে শোনায়। একদিন মেজদা আমাকে চিন্তিত মুখে বলল, সুবলের ইচ্ছে শুদ্ধকে আমরা ব্যবসার অংশীদার করে নিই। মায়েরও বোধহয় খুব আপত্তি হবে না তাতে। আমি জিজ্ঞাসা করলাম, তোমার কি মত? ঠিক বুঝছি না, সুবল ওকে আশা টাশা দিয়ে বসেছে হয়তো। তুই কি বলিস? কাঁটা দিয়ে কাঁটা তোলার ছোক চাপলো আমার। জবাব দিলাম, এক সুবলদার কর্তৃত্বই তোমাদের বরদাস্ত হচ্ছে না, তার উপর ওই একজন এসে জুটলে সহ্য হবে? শুদ্ধ অধিকারীকে আর যাই হোক বোকা ভাবনা নিশ্চয়ই তোমরা। সে মাথায় উঠে বসলে তাকে হটানো যাবে না, এটা জেনে রাখো। মেজদার সংশয়ের পর্দাটা নিমেষে ছিঁড়ে খুঁড়ে গেল যেন। সপ্রশংস চোখে আমার দিকে চেয়ে বলে উঠল, তাই তো, তুই তাহলে সুবলদাকে বুঝিয়ে বল না। তাতে কাজ হবে না, আর তার দরকারও নেই। তোমাদের আসল ভয় বড়মার কাছ থেকে। তাহলে মাকেই বল। কেন, তোমরা বলতে পারো না? বড়মার তো ধারণা লোকটার উপরে আমি খামোখা আগুন হয়ে আছি। যাই হোক, শুদ্ধ অধিকারীর অংশীদার হয়ে আসার সম্ভাবনার মূলে ঘা পড়ে গেল, সে বিষয়ে আমি নিশ্চিন্ত। পরদিন থেকে এই সুবলদাকে একটু গম্ভীর দেখলাম। মেজদা তাকে কিছু বলে দিয়ে থাকবে। আর তারও দিন কয়েক বাদে মেজদা খুশি মুখ করে আমাকে জানালো, শুদ্ধর সঙ্গে তার খোলাখুলি কথা হয়ে গেছে। তার কাজের বিনিময়ে নগদ বিদে পেলেই সে খুশি থাকবে, এর বেশি সে কিছু
আশা করে না। আমি মনে মনে ভাবলাম, নজর ওই পর্যন্তই বেশি, আশা করবে কি করে? তার নগদ বিদায়ের আশাও যত তাড়াতাড়ি সম্ভব নির্মূল করার সংকল্প আমার। কিন্তু এরপর থেকে সবিস্ময় লক্ষ্য করতে লাগলাম, শুদ্ধ অধিকারীর সঙ্গে মেজদার ছোটদার হৃদ্যতা বেশ দ্রুত তালে ঘন হয়ে উঠছে। বাড়িতে এলে মাধুরীও তাকে হাসি মুখে অভ্যর্থনা জানায়, নিজের হাতে খাবার টাবার এনে সামনে ধরে। শুদ্ধ অধিকারী কথায় কথায় নির্লজ্জের মতো উচ্ছ্বসিত প্রশংসা করে, তার তোয়াজ করে। এদিকে সুবলদা সেই অনুপাতে গম্ভীর। আর সকলকে ছেড়ে সুবলদার জন্য কি যেন অজ্ঞাত দুর্ভাবনার দুশ্চিন্তা আমার। আমাদের সংসারের চিত্র আর ব্যবসার চিত্রের পথ দ্রুত পরিবর্তনের স্রোতের মুখে দাঁড়িয়ে যেন। বড় মায়ের দেহের কল ঘন ঘন বিগ্রতে লাগলো। সেই কারণেই মুখ সারাক্ষণ অত গম্ভীর কিনা জানি না। ছেলেদের কথায় পড়েই সুবলদার উপর একটু একটু বিগ্রচ্ছে কিনা তাও জানি না। কারণে অকারণে আমার ওপরও বিরূপ হতে দেখছি। আপিসের আলোচনার মধ্যে সেদিন হঠাৎ ঘরে ঢুকে আমাকে তো যাচ্ছে তাই করে বকে গেল। বলল, সারাক্ষণ আপিস নিয়ে মাতামাতি করছিস, আমি এদিকে মরতে বসেছি সে হুঁশ আছে? তুই ভেবেছিস ওই ব্যবসায় তোকেও আমি মস্ত একজন করে দিয়ে যাব কেমন? আমিও রাগ করে জবাব দিলাম, তোমার করা না করায় আমার কিছু যায় আসে না। বড় মা আমাকে যেন ভস্ম করেই ঘর থেকে বেরিয়ে গেল। আবার হঠাৎ একদিন জিজ্ঞাসা করে বসলো, তোদের আপিসে মিতা দত্ত নামে কোনো বউ কাজ করে? আমি আকাশ থেকে পড়লাম, করে তো। কেন? কদিন কাজ করছে? অনেক দিন। কত মাইনে পায়? সচারেক হবে। কিন্তু এত কথা জিজ্ঞেস করো কেন? বড় মা রেগে গেল। আমার খুশি জিজ্ঞাসা করছি, ব্যবসার মালিক এখনো আমি, আমার জানার দরকার থাকতে পারে না? আরো মেয়ে কাজ করে সেখানে, আরো দুজন আছে। বড় মা রাগত মুখ করে বলে উঠল, কেন, দেশে পুরুষ চাকরির অভাব হয়ে পড়েছে খুব? মেয়েগুলোকে ধরে ধরে আনা হয়েছে কেন? সব ওই সুবলের কাজ বোধহয় না? আমি হতভম্ব। মিতা দত্ত অথবা অন্য কোনো মেয়ের সঙ্গে সুবলদার এতটুকু বেচাল দেখিনি কখনো। মেয়েরা বরং তাকেই সব থেকে বেশি ভয় আর সমীহ করে। বড়মার কাছে সুবলদার নামে কি কি লাগালে! এদিকে সারাক্ষণ চিন্তাগ্রস্ত আর শুকনো মুখ দেখে সুবলদার জন্য আমার কষ্ট হয়। একদিন একলা পেয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে আমাকে খুলে বলো তো, এত কি ভাবো? হাসতে চেষ্টা করে সুবলদা বলল, হয়নি এখনো কিছু, তবে শিগগিরই কিছু হতে পারে বোধহয়। ওই শুদ্ধ অধিকারী একটা সাংঘাতিক লোক, বুঝলে, ওকে ঢোকানোই ভুল হয়েছে। কদিন আগেও সুবলদাই শুদ্ধ অধিকারীকে একেবারে অংশীদার করে নেবার জন্য ক্ষেপে উঠেছিল। কিন্তু আমার ভিতরে কুটিল ছায়াপাত হলো একটা। মুখের দিকে খানিক চেয়ে থেকে জিজ্ঞাসা করলাম, তোমার নামে সে বড়মার কাছে কিছু বলেছে বলে সন্দেহ হয়? সুবলদা সচকিত। কেন, মাসিমার কাছে আবার কি বলবে? কি বলতে পারে সে কথা চেপে গিয়ে জিজ্ঞাসা করলাম, তুমি তাহলে অত ভাবো কি? বলবো, পরে বলবো, এক তোমাকেই বোধহয় বলতে পারি। অন্যমনস্কতার অজুহাতে সুবলদা অন্যদিকে চলে গেল। এর দিন কয়েক বাদে দেখলাম বড় মায়ের ঘরে মিটিং বসেছে। মেজদার অ্যাটর্নি শ্বশুর আছে সেখানে, আর মেজদার ছোটদা তো আছেই। এদিকে নিচের ঘরে চিন্তিত মুখে সুবলদা পায়চারি করছে। আমাকে দেখে হাসলো একটু, বলল, ওপরে ব্যবসার মালিকানা নিয়ে কথাবার্তা চলছে, আমার এখানকার মেয়াদ ফুরিয়ে এলো বোধ হয়। আমি স্তব্ধ খানিক। সুবলদা আবার বলল, তোমার সম্পর্কে মাসিমা এখন অন্যরকম ভাবছে, সোজাসুজি অংশ নাও দিতে পারে। আরো খানিক চুপ করে থেকে কঠিন স্বরে বললাম, তাই যদি হয় ভেবো না, তোমাতে আমাতে অন্য ব্যবসা দাঁড় করাতে পারবো। বাজারে ওদের থেকে আমাদের ব্যক্তিগত পরিচয় ঢের বেশি ছাড়া কম নয়। অন্ধকারে আলো দেখলো যেন সুবলদা, সাগ্রহে বলল, তা তো নয়ই, তুমি সঙ্গে থাকলে অনেক ভালো কিছুই করতে পারবো আমরা। মিস্টার ভানের সঙ্গে আমার এই ধরনের কথাও হয়েছিল একদিন। অদ্ভুত ভালো লোক, চেষ্টা করলে তাকে আমরা হাতের মুঠোয় পেতে পারি। আমাদের ক্লায়েন্ট কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর সেই মহেশ্বর ভান কোটি টাকার মালিক। স্ত্রীর সঙ্গে আদালতে মামলা চলছিল বলে ভয় যে আমাদের কাজ বন্ধ করে দিয়েছিল। সুবলদা একটু কাছে এসে সাগ্রহে আবার বলল, কিন্তু কথা যা দিলে তোমার মনে থাকবে তো? তুমি যা বললে সেই রকমই যদি ব্যাপার দাঁড়ায়, থাকবে। মেজদার শ্বশুর চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি
বড়মার ঘরে এসে দাঁড়ালাম। জোরালো কিছু পরামর্শ হয়ে গেল মনে হচ্ছে। ছোড়দা মেজদা চুপ। মাধুরী অন্যদিকে ঘাড় বাঁকালো। বড়মা বিরক্ত মুখে বলে উঠল, তোর সবেতে মাথা গলানো কেন? সবেতে নয়, সুবলদাকে নিয়ে কিছু সমস্যায় পড়েছ কিনা জানার ইচ্ছে ছিল। সঙ্গে সঙ্গে বড়মার উগ্রমূর্তি, তোর তাতে কি দরকার? তোর নিজের ভাবনা ভাবগে যা। আমার ভাবনা এতকাল তুমি ভেবে এসেছ, সেও এখন আমারই ভাবা দরকার বলছো? কি বললি? কি বললি তুই আমাকে? উত্তেজনায় শোয়া থেকে উঠে বসলো বড়মা। মেজদার ছোটদা একসঙ্গে ব্যস্ত হয়ে উঠল। আমি ঘর ছেড়ে চলে এলাম। এই অশান্তি থিতবার অবকাশ পেল না। এরই মধ্যে ব্যবসায় একটা বড় রকমের ঝামেলা উপস্থিত। কোনো ওষুধের কারখানা অন্তঃসত্ত্বা অবস্থায় সেবনের নতুন এক বলকারক ওষুধ ছেড়েছে বাজারে। ওই কারখানার যাবতীয় প্রচার ভার আমাদের ওপর ন্যস্ত। এই ওষুধটা চোখে পড়ার মতো কিছু অভিনব পন্থা বার করতে বলেছিলাম এক আর্টিস্টকে। আর্টিস্ট মাথা খাটিয়ে যা করে এনেছিল তা সত্যিই অভিনব মনে হয়েছিল। এই বাংলাদেশের কোন এক মহাপুরুষ, যিনি বিশ্ববিশ্রুত, তার ছবির সামনে হাতজোর করে প্রার্থনা করছে একটি সুন্দরী বিবাহিতা তরুণী। বলছে, তোমার মতো সন্তান চাই। তার পাশের টেবিলে সেই ওষুধের শিশি। এই বিজ্ঞাপন চিত্র অন্তঃসত্ত্বা মেয়েদের আর ভাবী মেয়েদের চোখ টানবেই ধরে নিয়েছিলাম। কিন্তু এই এক বিজ্ঞাপন চিত্র নিয়ে যে সাড়া পড়ে গেল, আমি বিমূঢ়। কাগজে কাগজে টিকা টিপ্পনী আর গালাগাল বেরোতে লাগলো। দেশের এরকম মহাপুরুষকে টেনে এই গোছের বিজ্ঞাপন করা নিয়ে প্রতিকূল সম্পাদকীয় মন্তব্য পর্যন্ত ছাপা হতে লাগলো। একমাত্র শুদ্ধ অধিকারী যে কাগজের সঙ্গে সংশ্লিষ্ট, সেই কাগজ টু শব্দটি করল না। আর সর্বত্র ঢিঢি। মহাপুরুষের বিগত সত্ত্বাধিকারীদের কাছ থেকে রক্তচক্ষু উকিলের চিঠি পর্যন্ত পেলাম। আমরা নাজেহাল। তার উপর ওষুধের কারখানার মালিকদের হুমকি। তাদের বক্তব্য, এক বিজ্ঞাপনের ঠেলায় ওই ওষুধের নাকি 12টা বাজিয়ে দিয়েছি আমরা। বিজ্ঞাপনের ছবি যে তারাও অনুমোদন করেছে, এ কথা আর কে বলে? আপিসে দুবেলা পদার্পণ ঘটতে লাগলো শুদ্ধ অধিকারীর। একেবারে সমস্যা না মিটলে যে দুর্নাম হবে, তাতে প্রচার সংস্থা তলিয়ে যেতে পারে। তার পরামর্শ মতো ওই বিজ্ঞাপন বন্ধ তো করা হলোই, আর্টিস্টকে দিয়ে মাথা আরো খাটিয়ে রমণীর ছবি তৈরি করা হলো একটা। তাতে কোনো ওষুধের নাম গন্ধ নেই, নিচে শুধু ভেষজ প্রতিষ্ঠানের শুভেচ্ছা লেখা। সেই ছবিতে রমণী শুধু প্রার্থনা করছে, হে প্রভু, তোমার চরণাশ্রয়ে বিশ্ববাসীর মুক্তি ঘটুক। ছবিখানায় সত্যিই চোখ টানার মতো সুচিতার স্পর্শ লেগে আছে যেন। এবারে নিজের কাগজে আগের বিজ্ঞাপন সম্পর্কে শুদ্ধ অধিকারীর নামে প্রবন্ধ ছাপা হলো একটা। তাতে বিজ্ঞাপনের অনির্বচনীয় আত্মিক মাধুর্যটুকু বড় করে তুলতে চেয়েছে সে। এদিক থেকে বিদেশের কিছু কিছু বিজ্ঞাপনের নজির তুলে দিয়েছে। আর বিরূপ সমালোচনা যারা করেছে মার্জিত ভাষায়, তাদের বুদ্ধি বিবেচনার প্রতি কটাক্ষ করতেও ছাড়েনি। এত সবের পর বিজ্ঞাপন বিভ্রাটের উত্তেজনা কমে আসতে লাগলো। আশা করা গেল প্রচার সংস্থার ফাঁড়া এবারে কাটল। কিন্তু আমার মনে এতটুকু শান্তি নেই। সমস্ত বিভ্রাটের প্রত্যক্ষ দায় যেন আমার। আর যে লোকটার অনুগ্রহ এই সমস্যায় প্রধান হয়ে উঠল, সে শুদ্ধ অধিকারী। এখন সে হাসি হাসি মুখে সামনে এসে দাঁড়ালে আমার মাথায় যেন ঠিক থাকতে চায় না। সেদিন কি একটা টেলিফোন পেয়ে মেজদার ছোটদা ব্যস্ত হয়ে চলে গেল। আবার কোনো পার্টি বিগড়ল কিনা, আমার সেই শঙ্কা। মেজদার টেবিলে বসে আমি একাই কাজ করছিলাম। সুবলদাও আপিসে নেই। তার উপস্থিতি ক্রমশ অনিয়মিত হয়ে উঠছে। হেনকালে সহাস্যবদন শুদ্ধ অধিকারী এসে উপস্থিত। চেয়ার টেনে বসে জিজ্ঞাসা করল, মালিকরা কোথায় গেলেন? কাজে মন দেবার ছলে জবাব দিলাম, কোন মালিককে দরকার? দুজন বেরিয়েছে, একজন আসেনি, আর একজন সামনেই বসে আছে। অবাক যেন। আপনি মানে তুমিও মালিক নাকি? ভিতরটা রিরি করে উঠল। অনুচ্চ ঠান্ডা স্বরে বললাম, আপনি বললে ভালো হয়। তাহলে তো আবার পারমিশনের জন্য মাসিমার কাছে যেতে হয়। কিন্তু আমি এত কাজ করে দিলাম, তার এই পুরস্কার? স্থির নেত্রে তার দিকে তাকালাম আমি। পুরস্কার যাদের থেকে আশা করেন তারা দেবে। এবারে হয়তো অংশীদার করে নিতেও আপত্তি হবে না। তাচ্ছিল্যের ভঙ্গিতে সে জবাব দিল,
আমি আপনাদের এই কোম্পানির অংশ পাওয়ার জন্য একটুও ব্যস্ত নই। মুখের ওপর থেকে চোখ সরাইনি আমি। তাহলে আপনি কোন আশায় এত ব্যস্ত? যা দেখতে পারিনি জবাব দেওয়ার আগে তাই করল। বিড়ম্বনায় ঢলঢল মুখ। বলল, আমার ঘাড়ের ওপর আর একটা মাথা গজাবার অপেক্ষায় আছি। গজালে তখন বলার মতো বুকের পাটা হবে। তীক্ষ্ণ চাপা গলায় আমি বললাম, গজালে সেই বাড়তি মাথার সঙ্গে যেটা আছে সেটাও কাটা করতে পারে। তাও পারে। একটা হালকা শীষ দিয়ে উঠে দাঁড়ালো চটপট। চলুন, আর কত আপিস করবেন? 6:30 তো বাজে। আমিও মাসিমার সঙ্গে একবার দেখা করে যাই। এবারে আপনি করে বলতে একটু ঠান্ডা হলাম কিনা জানি না। আগেই উঠবো উঠবো করছিলাম, উঠলাম। তবে লোকটার সঙ্গ মুখের ওপর বাতিল করতে পারলে মেজাজ ঠান্ডা হতো, সেটা পারা গেল না। গাড়িতে বসে এবার সে হাসি মুখে গল্প জুড়তে চেষ্টা করলো। জানেন, সম্প্রতি আমার শুধু লোকের বিপদ ত্রাণ করে বেড়াবার ভূমিকা। একের পর এক তাই করে চলেছি। নিজেকে একেবারে আপদ উদ্ধারণাং বটুক ভৈরব আখ্যা দিতে ইচ্ছে করছে। আমি নিঃশব্দে ড্রাইভ করছি, অর্থাৎ শোনার কোনো রকম আগ্রহ নেই। আর সেই কারণেই যেন অন্যদিকে শোনানোর আগ্রহ দ্বিগুণ। বলল, লেটেস্ট আপদ উদ্ধারের চেষ্টাটা এক মজাদার ব্যাপার। এক বন্ধুর সঙ্গে এক মেয়ের লটঘট বেঁধে আছে, কিন্তু ওদিকে ছেলে গার্ডিয়ান বড় ভালো মানুষ, কিন্তু কড়া মানুষ। আমি পরামর্শ দিলাম, ছেলে গার্জেনের কানে তুলে দাও। হতাশায় পাগল হয়ে মেয়ে আত্মহত্যা করতে না পেরে আরো পাগল হয়ে উঠেছে। দেখো কাজ হয় কিনা। আজ সেই নাটকের দিন। ফলাফল জানার জন্য ভেতরটা আনচান করছে। কিন্তু এরকম নিঃস্বার্থ আপদ উদ্ধার আর দেখেছেন? গল্পের শুরু থেকেই চড়ছিলাম আমি। বলে ফেললাম, বিপদে পড়লে নিজের আপদ উদ্ধার করার ক্ষমতা আছে তো? বোকার মতো ঘাড় ফিরিয়ে চেয়ে রইল খানিক। তারপর জবাব দিল, আমার সঙ্গেও কোনো মেয়ের লটঘট বেঁধেছে বলে সন্দেহ হয় নাকি আপনার? মুখের উপর ঝাঁঝিয়ে উঠলাম আমি। মেয়েদের সম্পর্কে আরেকটু রুচিকর ভাষা ব্যবহার শিখে নিন আগে। কিন্তু বাড়িতে পা দিয়েই বুকের ভেতরটা কেঁপে উঠল আমার। কারণ সাক্ষাৎ মাত্রে যজ্ঞেশ্বর তাড়াতাড়ি এগিয়ে এসে বলল, দিদিমণি, শিগগির মা ঠাকুরানের ঘরে যাও। এক মুহূর্ত থমকে আমি ঊর্ধ্বশ্বাসে উপরে ছুটলাম। দোতলায় পা দিতে রক্ত আরো জল। রেলিংয়ে ঠেস দিয়ে মাধুরী দাঁড়িয়ে, বিষাদের প্রতিমূর্তি। বড়মার ঘরের অদূরে মেজদা আর ছোটদা, তারাও বিষণ্ণ গম্ভীর। সকলকে এক পলক দেখে নিয়ে দৌড়ে ঘরে এসে দাঁড়ালাম আমি। তারপরেই তাজ্জব। বড়মা শয্যায় বসে, সমস্ত মুখ থমথম করছে। ঘাম দিয়ে জ্বর ছাড়লো আমার। অঘটন কিছু নয় তাহলে। আমাকে দেখে বড়মা বেশ জোরেই বলে উঠল, দীপু, ওদের বল প্রদীপের বিয়ে আমি ওইখানেই দেব। এক্ষুনি টেলিফোন করে ওরা বেআই মশাইকে জানিয়ে দিক। বলতে বল, ভালো থাকলে আমি নিজেই যেতাম। বলে দিক, দিন থাকলে এই মাসেই করবীকে ঘরে আনবো আমি। আমি বোবা, স্থানুর মতো দাঁড়িয়ে। বড়মা আরো অস্থির হয়ে উঠল, দাঁড়িয়ে রইলি কেন? ওরা করবে না হয়তো। আমার নাম করে তুই নিজে টেলিফোন করগে যা, শিগগির যা। পায়ে পায়ে ঘর ছেড়ে বেরিয়ে এলাম। মেজদার ছোটদার সামনে এসে দাঁড়ালাম। শুদ্ধ অধিকারী ওপরে ওঠেনি, বোধহয় নিচেই বসে আছে। আমার মগজের ওপর থেকে একটা দুর্বোধ্য পর্দা সরে যাচ্ছে আস্তে আস্তে। গম্ভীর অথচ ঈষৎ আগ্রহে মেজদা যে সমাচার জানালো তার সারমর্ম, করবীর সুটকেসে এক শিশি মারাত্মক বিষ আর একটা চিঠি পাওয়া গেছে। লিখেছে, এই অপূর্ণ জীবন নিয়ে সে বাঁচতে চায় না, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। করবীর কদিনের হাবভাবে তার মায়ের কেমন সন্দেহ হতে তার সুটকেস ঘেটে দেখে এই ব্যাপার। ধরা পড়ার পর করবী আরো পাগলের মতো করছে। ঠিক গাড়িতে যেমনটি শুনেছিলাম। আমার রাগ আর বিস্ময়ের সীমা পরিসীমা নেই। রাগ মেজদা ছোটদা আর ওই মাধুরীর ওপর। এত বড় ছলনাও তারা বড়মার সঙ্গে করতে পারল। আর বিস্ময়, নিচে যে লোকটা বসে আছে তাকে নিয়ে। তার কি দুঃসাহসের অন্ত নেই? এই করার পর আগে ভাগে তাকে জানিয়েছে, আর তারই সঙ্গে এসেছে কি হলো সেই ফলাফল দেখতে। আত্মস্থ হতে সময় লাগলো। ওরা ভাবলো খবর শুনেই আমি এমনই স্তব্ধ হয়েছি। একটু বাদে বললাম, যাক, এবারে মুখে হাসি ফোটাও তোমরা। তারপর টেলিফোন করে শ্বশুর বাড়িতে জানিয়ে দাও, বড়মার আর অমত হবে না।
ছোটদার বিয়ে করবীর সঙ্গেই হবে। দ্রুত নিচে নেমে এলাম আমি। শুদ্ধ অধিকারী একলা ঘরে হাত পা ছড়িয়ে বসে ঘরের ছাদ দেখছে। ঘরে ঢুকেই আমি বললাম, আপনার প্ল্যান নিখুঁতভাবে সফল হয়েছে। ছোটদার আপদ উদ্ধার হবে, কিন্তু এখন নিজের বিপদ কাটাবেন কি করে ভাবুন। সেটা আর খুব সহজ হবে না বোধ করি। ব্যস্ত হওয়ার ভান করলো শুদ্ধ অধিকারী। কি আশ্চর্য, আপনি কি এবারও বিশ্বাসঘাতকতা করবেন নাকি? অর্থাৎ আর একবার বিশ্বাসঘাতকতা করেছিলাম কাগজে, যে সে নিজেই আমাদের গালাগাল করেছিল সে কথা ফাঁস করে দিয়ে। মাথা স্থির রাখা আরো কঠিন আমার পক্ষে। মুখের ওপর পাল্টা ব্যঙ্গ নিক্ষেপ করলাম। আপনি কি আশা করেন? আমি আশা করি আপনি নিশ্চয়ই বলবেন না। বললে যে বেচারি আসছে আপনাদের বাড়ি, সে আর কোনোদিন আপনার বড়মার মন পাবে না। তাছাড়া এ বাড়ির উপকার ভিন্ন অপকার করার ইচ্ছে আমার নেই। রেজিস্ট্রি বিয়ে ওদের 1 বছর আগেই হয়ে গেছে। এভাবে আর কতদিন চলতে পারে? আমার রাগের ওপর এক প্রস্তুত জল ঢেলে দেওয়া হলো যেন। আমি হতভম্ব হঠাৎ। এই জন্যেই 1 বছর ধরে ছোটদা এত ঠান্ডা, করবীর নাম পর্যন্ত মুখে আনেনি এত দিনের মধ্যে। উপকার করেছে কিনা জানি না, এই লোকটার ওপর বিদ্বেষ সত্যিই আমার কমেনি তারপর। করবীর আর ছোটদার আনুষ্ঠানিক বিয়ে নির্বিঘ্নে হয়ে গেছে। রাগের মুখে তারপরেও অনেকবার দৃঢ় সংকল্প নিয়ে বড়মার ঘরে এসেছি, শুদ্ধ অধিকারী কীর্তিকলাপ তাকে বলার বাসনা নিয়ে। কিন্তু কে জানে কেন বলতে শেষ পর্যন্ত পারিনি। বলতে গিয়েও ফিরে এসেছি। ব্যবসার মালিকানা ভাগের খসড়া নিয়ে দাদাদের সঙ্গে বড়মার কদিন ধরে আলোচনা চলছে টের পাচ্ছিলাম, কিন্তু ইচ্ছে করেই আমি যেচে কোনো কৌতূহল দেখাইনি। সেদিন বাড়ি এসে যোগেশ্বরের মুখে শুনলাম সুবলদা তার বাক্স বিছানা নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। শোনা মাত্র আমার মাথায় আগুন জ্বলল। কদিন ধরেই সুবলদাকে অন্যরকম দেখছিলাম, চোখ মুখ একেবারে বসে গেছে। তার উপর গতকালই সুবলদাকে বড়মা ঘরে ডেকেছিল। কি কথা হয়েছে জানি না, বড়মা ঘর থেকে ফিরে আসার পরে সুবলদার একেবারে বিবর্ণ মূর্তি দেখেছিলাম, কিন্তু মেজদা ছোটদা ছিল বলে কি হয়েছে জিজ্ঞাসা করার ফুরসত মেলেনি। সোজা বড়মার ঘরে এসে জিজ্ঞাসা করলাম, সুবলদা এবারে ছেড়ে চলে গেল শুনলাম। বড়মার থমথমে মুখ। হ্যাঁ। কেন? আমি যেতে বলেছি। আমি অবাক খানিকক্ষণ। বড়মার এমন কঠিন মুখ আর দেখেছে কিনা সন্দেহ। কেন যেতে বলেছ বলতে আপত্তি আছে? হ্যাঁ আছে। বড়মা মুখের ওপর ঝাঁঝিয়ে উঠল। আমার খুশি, আমার বাড়ি থেকে যেতে বলেছি। তোর অত খোঁজে দরকার কি? মুখের দিকে চেয়ে রইলাম আমি। পরের ছেলে কখনো নিজের ছেলে যে হয় না, মুখের দিকে চেয়ে সেই সত্যটাই অনুভব করছিলাম বোধ হয়। পরের মেয়েও হয় কি? বললাম, খোঁজ করব না তাহলে। কিন্তু ব্যবসার অংশ তার কপালে কিছু জোটেনি বোধ হয়। না। তোমার শুদ্ধ অধিকারীর জুটেছে? অসহিষ্ণু মুখে বড়মা বলে উঠল, তাকে তুই যত লোভী ভাবিস, সে ওরকম নয়। সে নিজেই বলেছে তাকে এসবের মধ্যে জড়ানোর কথা ভাবারও দরকার নেই। বেশ, আমার সম্পর্কে কি ব্যবস্থা করলে? 3 ভাগের 1 ভাগ দিচ্ছ তো? এবার একেবারে অগ্নিমূর্তি বড় মায়ের। না দিইনি। বিয়ের পরেও তুই এইভাবে হুটহুট করে বেড়াবি ভেবেছিস? হুটহুট করে না বেড়ালেও অংশ থাকতে পারে, আর বিয়েটা তোমার ইচ্ছে মতো নাও হতে পারে। যাক, আমার কি ব্যবস্থা করেছো শুনি? তোর মতো নির্লজ্জ বেহায়া মেয়ে আর আমি দেখিনি। ব্যবস্থা যা করা হচ্ছে ভালোই হয়েছে। বিয়ের জন্য 40,000 টাকা তোর নামে তোর পাস বইয়ে সরিয়ে রাখা হয়েছে। আর যেখানেই বিয়ে হোক, মাস গেলে 500 টাকা করে তোকে মাসোয়ারা দেওয়া হবে। বিয়ের পরেও নিজে গিয়ে ব্যবসাপাতি দেখা টাকা আমার পছন্দ নয়। বেশ বেশ। কঠিন এক ঝলক হাসি ছাড়া আমার মুখে আর কিছু এলো না। জোর করে সংযত করলাম নিজেকে, আর ঘর থেকে বেরোবার আগে বলে গেলাম, তোমার পছন্দর কাজ তুমি করো তাহলে, আমিও দেখি কি করা যায়। টেলিফোনে সুবলদা নিজেই যোগাযোগ করলো পরদিন, শুকনো গলা। শুনেছ সব? হ্যাঁ। তোমার বাড়িতে জায়গা হলো না, আমারও যাতে না হয় সেই ব্যবস্থাই হচ্ছে। চিন্তিত মুখে ওধার থেকে সুবলদা বলল, কিন্তু আমার ওপর মাসিমা হঠাৎ এরকম হয়ে গেল কেন বুঝছি না। কিছু বলেছে? কি আবার বলবে?
নিজের ছেলেদের স্বার্থ আগে দেখবে না? যাক, এখন কি করবে ভাবছো? সুবলদার উৎফুল্ল জবাব এলো, আমার ভাবাই আছে, প্ল্যানও তৈরি। মহেশ্বর ভান তো কাজ শুরু করার জন্য রোজ তাগিদ দিচ্ছে। টাকার জন্য ভাবনা নেই। তোমার সঙ্গে যে আজই আমার দেখা হওয়া দরকার। কোথায়? একটা বড় রেস্তোরাঁর নাম করলো সুবলদা। আমি কথা দিলাম যাব। গেলাম। সুবলদার ভিন্ন মূর্তি, উৎসাহ উদ্দীপনায় ভরপুর। সানন্দে আমাকে একটা কেবিনে এনে বসালো। বলল, এরকম হবে আমি আগেই জানতাম, কেবল শেষ দেখার অপেক্ষায় ছিলাম। এখন তুমি রেডি তো? আমি মাথা নাড়লাম, রেডি। তাদের 5 টাকার প্রত্যাশী আমি নই। সুবলদা খুশির সংবাদ দিল, ওই পাবলিসিটি ফার্মই খোলা হবে আর একটা। আর 2 বছরের মধ্যে দাদাদের ফার্ম থেকে সেটা যদি বড় না হয়ে ওঠে তো সুবলদা নিজের নামে কুকুর পুষবে। শুরুতে 75,000 টাকা দেবে মহেশ্বর ভান, আর আপিস বাড়ির জন্য সাজানো একটা ফ্ল্যাট দেবে। লোকটাও খোশ মেজাজে আছে এখন। দজ্জাল স্ত্রীর সঙ্গে বরাবরকার মতো তার ছাড়াছাড়ি হয়ে গেছে, আর কোনো দায় দায়িত্ব নেই। বলল, লোকটা যে এত ভালো আগে আমরা বুঝতে পারিনি। তা তো বুঝলাম, কিন্তু সে কি স্বার্থে এত করতে যাচ্ছে? ব্যবসার স্বার্থে? আবার কিসের স্বার্থ? এমনিতে টাকায় তো মরচে পড়ছে ও, তবু টাকার নেশা ছাড়ে কে? আমরা দুজন আসবো শুনে মহা খুশি। সেরকম কন্ট্রাক্ট ধরতে পারলে থোক 1,00,000-2,00,000 বার করে দেওয়ার মতো দরাজ সন্তকরণ লোকটার আছে। আমি তো ওর ওখানেই জামাই আদরে আছি এখন, দেখছি তো। এতখানি আসার কথা শোনার পরও ভিতরটা খুঁতখুত করতে লাগলো কেমন। জিজ্ঞাসা করলাম, ব্যবসা দাঁড়ালে আবার শেষে মালিকানা নিয়ে গন্ডগোল বাঁধাবে না তো? পাগল, সেই কাঁচা ছেলে আমি। আগে লেখাপড়া রেজিস্ট্রেশন সব হয়ে যাবে, পরে কাজ। মালিকানা এখন 3 ভাগে হবে। মিস্টার ভান 30, আমি 25 আর তুমি 25। শতকরা আর 20 তোলা থাকবে শুদ্ধ অধিকারীর জন্য, তার অংশ বেনামিতে থাকবে। অবশ্য যদি সে তার কথা মতো নিজেকে যোগ্য প্রমাণ করতে পারে। আমি আটকে উঠলাম আর রেগেও গেলাম সঙ্গে সঙ্গে। শুদ্ধ অধিকারী? এর মধ্যে আবার সে কেন? আমতা আমতা করে সুবলদা জবাব দিল, ইয়ে তাকে বাদ দেওয়া ঠিক সুবিধের হবে না। তাহলে আমাকে বাদ দাও, আমি এর মধ্যে নেই। এই কথায় সুবলদা খুশি হলো যেন। বলল, লোকটা থরিবাদ জানি, কিন্তু খুব কাজের লোক যে তাতে সন্দেহ নেই। আর না পারে এমন কর্ম নেই বোধহয়। ওর জন্যেই ভানকে বাগাতে একটু সহজ হয়েছে। বড় কন্ট্রাক্ট ধরতে হলেও ও থাকলে সুবিধে। কিন্তু তুমি ভাবছো কেন? আমি, তুমি আর ভান একদিকে থাকলে সময় বুঝে ওকে হঠাতে কতক্ষণ লাগবে আমাদের? খাঁটা দিয়েই ঠিক কাঁটা তুলবো দেখে নি। কিন্তু এখন এ নিয়ে কথা বলা একটুও বুদ্ধিমানের কাজ হবে না। তাছাড়া এখন যা করার আমরা 3জনেই করব। অগত্যা রাজি হলাম, কিন্তু ভিতর থেকে ওই লোকটার সঙ্গে যোগ কিছুতেই বরদাস্ত করতে পারছিলাম না আমি। পরদিন মহেশ্বর ভানের সঙ্গে সন্ধ্যার পর তার বাড়িতে অ্যাপয়েন্টমেন্ট হলো আমাদের, কারণ সময় নষ্ট করার সময় নেই। সত্যিই মহেশ্বর ভান খুশি খুব, আর আদর যত্ন করলো বটে। ব্যবসা যে দেখতে দেখতে বড় হবে সে সম্বন্ধে তারও সন্দেহ দেখলাম না। বিদায়ের আগে হাসি মুখে বলল, সত্যি কথা বলতে কি, নিজের স্ত্রীকে দেখে দুনিয়ার মেয়েদের ওপরই আমি চটে গেছিলাম। কিন্তু আপনার মতো স্ট্রেট অ্যান্ড ওয়ান্ডারফুল লেডি যে আছে এও তো ঠিক। তার সৌজন্য আর ভদ্র ব্যবহারে এত প্রীত হয়েছিলাম যে এই প্রশংসা একটুও মাত্রাতিরিক্ত মনে হয়নি। পরদিনই নিজের ঝকঝকে গাড়িতে তুলে নিয়ে আমাকে আর সুবলদাকে আপিসে ফ্ল্যাট দেখালো মহেশ্বর ভান। উদ্দীপনা দ্বিগুণ বাড়ল আমাদের। দেখলে মেজদার ছোটদারও চক্ষু ঠিকরে যাবে। তার উপর শুনলাম আমাদের ঘরগুলো এয়ার কন্ডিশন করে দেওয়া হবে। বাড়িতে কদিন ধরেই আমার দেখা সাক্ষাৎ কমই পাচ্ছে সকলে। সেদিন রাতে এসে শুনলাম বড়মার হার্টের ব্যামো বাড়াবাড়ির দিকে গড়িয়েছিল। বিকেল থেকে ছোট বড় অনেক ডাক্তার ছোটাছুটি করে গেছে। এখনো ভয় কাটেনি বটে, তবে খানিকটা সুস্থ। চুপচাপ সেদিনই আমি বড়মার শয্যার পাশে বসলাম। ঘরে আর কেউ নেই তখন। আমাকে ছাড়া বড়মাই আর সকলকে বিদায় করে দিয়েছে। আমার একটা হাত নিজের হাতে তুলে নিয়ে কাতর চোখে তাকালো আমার দিকে। বলল,
আমার তো যাবার সময় হয়ে আসছে বোধহয়। আমার উপর তুই রাগ করে আছিস কেন? রাগ করব কেন? তুমিই বরং আজে বাজে ভাব বলে ভালো হয়ে উঠতে পারছো না। রাগ না করলে তুই কোথায় থাকিস সমস্ত দিন, কোথায় কাটাস? আপিসেও তো যাস না শুনলাম। শুদ্ধ বলছিল আবার নাকি নতুন ব্যবসা শুরু করবি বলে মেতেছিস। সত্যি নাকি? আমি জবাব দিলাম না। বড়মা ব্যাকুল হয়ে বলে উঠল, কেন কেন? ব্যবসা করার কি দরকার তোর? তোর সঙ্গে আর কে আছে? সুবল নেই তো? ধীর স্বরে জবাব দিলাম, তোমাকে এত খবর দিয়েছে, এটুকু আর দেয়নি কেন? হ্যাঁ, সুবলদা আছে। নিমেষে বিবর্ণ যেন বড়মার মুখ। আমার ভয় ধরল, আবার না কিছু গন্ডগোল হয়। বললাম, এসব নিয়ে তোমাকে এত মাথা ঘামাতে হবে না আর। অনেকক্ষণ বাদে আস্তে আস্তে বড়মা বলল, হ্যাঁ রে, তুই যে আমার মেয়ে, সে কথাও ভুলে গেলি? আমি সেকেলে মানুষ, চাইনে তুই ওসব নিয়ে মেতে থাকিস। এটা বুঝলি না? ছাড় ছাড়, আমার কথা শোন, এই মতি গতি ছাড়। আমি নির্বাক, অন্য হাতটা আস্তে আস্তে বড়মার বুকে বোলাচ্ছি। একটু থেমে বড়মা আবার বলে গেল, আমার শাশুড়ির একটা গল্প মনে আছে। ষড়যন্ত্রে পড়ে তার কোন এক সই বিপথে চলে গেছিল। শেষে যেখানে এসে উঠতে হয়েছিল তাকে, সেটা একটা খারাপ জায়গা। অন্তরাত্মার দিকে না তাকালে সেখানে যে সোনার হালে থাকতে পারত। কিন্তু দিনকে দিন শুধু দেখলো ছেলেগুলো কেমন করে অধঃপাতের আগুনে পুড়ে মরবার জন্য ছুটে আসে। এক কোজাগরী পূর্ণিমা রাতে নিজের হাতে আগুন দিয়ে গোটা এলাকাটা পুড়িয়ে দিল সে, আর সেই আগুনে নিজেও পুড়ে মরল। হঠাৎ এই গল্প শুনে আমি অবাক। একটু দম নিয়ে বড়মা আস্তে আস্তে বলল, ওটাই মেয়েদের আসল পরিচয়, বুঝলি? নিজে পুড়ে অন্যকে আলো দেওয়া। তোরা আজকালকার মেয়েরা যা করে বেড়াচ্ছিস, আমার একটুও ভালো লাগে না, আমার একটুও পছন্দ নয়, বুঝলি? উপমা শুনে শুনে মনে আমার বিরক্তি ধরছিল। বড়মা প্রকারান্তরে বলতে চায়, আলো দেবার বদলে বাইরে বেরিয়ে আমরা আজকালকার মেয়েরা ছেলেগুলোকে আগুনের দিকে টেনে আনছি। এরকম সেকেলে চোখে দৃষ্টি বদলাবো কি করে? কিন্তু বড়মার গল্পটা এমনই যে মন থেকে সেটা চট করে তাড়ানো গেল না। আজকের মতো এখানেই শেষ করছি আলোর ঠিকানা উপন্যাসটি। কেমন লাগছে জানাবেন। আগামী পর্বে উপন্যাসটি শেষ হয়ে যাবে। আমার পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাঠ করা অন্যান্য গল্প উপন্যাসগুলিও শুনে দেখতে পারেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।